2008 সালে নির্বাচন, আমরা তখন মহাজোটে ছিলাম, যার জন্য আমাদের দোষর বলা হয়। তখন আমরা মহাজোটে থাকাটা কি অযৌক্তিক ছিল? নির্বাচন আমাদের শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া এই যে বলা হয় 15 বছরের দুঃশাসন ইত্যাদি, এটা কিন্তু আরও পিছনে চলে আসা উচিত। দুঃশাসন আগেও হয়েছে এবং সেটা আমি কারো দোষ দিই না, সিস্টেমের কারণে হয়েছে। আমি এটাই বলছি বারংবার যে আমাদের সংবিধান দানব সৃষ্টি করছে এবং আমাদের রাজনীতিবিদরা, আমাদের লজ্জার বিষয় হলো আমরা এটাকে গণমুখী না করে, অন্যান্য দেশে গণমুখী করা হয়, আমরা কেন্দ্রীভূত করেছি। যখনই সরকারে গেছি, সরকারের ক্ষমতা বাড়িয়েছি, সরকারের প্রধানের ক্ষমতা বাড়িয়েছি, সেটার থেকে বিভিন্নভাবে ফায়দা লোটার চেষ্টা করেছি। এই কারণেই সংবিধান সংশোধনের প্রশ্ন এসছে। কেননা আবার 2008 সালে নির্বাচন, আমরা তখন মহাজোটে ছিলাম, যার জন্য আমাদের দোষর বলা হয়। তখন আমরা মহাজোটে থাকাটা কি অযৌক্তিক ছিল? কারণ তখন তো আমরা আন্দোলন করেছিলাম একটা বিষয়। পরবর্তীকালে আমরা সেখানে সেই মহাজোটে গিয়ে যে 2008 সালে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে, অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তমূলক, সবাই অংশগ্রহণ করেছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠ পেয়েছে বিপুলভাবে, আমাদের ছাড়াই। আমরাও কিন্তু 27টা বা সব শুধু মিলে 27টা 300 আসন মধ্যে পেয়েছিলাম। বিএনপি পেয়েছিল 29টা আসন, আমাদের কাছাকাছি ছিল। একেবারে অবাধ সুষ্ঠু নির্বাচন। দোসর বলা হয়, আমি আবার বলছিলাম, আমি ছিলাম একমাত্র মহাজোটের মন্ত্রী সেই আমাদের দলের তরফ থেকে। আমি শেখ হাসিনার কোনো নির্দেশ যেটা আমি মনে করেছি কল্যাণমূলক নয়, জনস্বার্থে নয়, সেটা আমি করিনি। এবং এই কারণে আমি একবার রেজিগনেশন পর্যন্ত দিতে গিয়েছিলাম। আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে, ইনকোয়ারি করে আমার কথাটা মেনে নেওয়া হয়েছে, যার জন্য আমি রেজিগনেশন দিইনি। সেই জায়গায় বলছি, আমরা কোনো সময় অবৈধ কোনো কাজে কোনো সরকারের সঙ্গে থাকার সময়ও আমরা তাকে সমর্থন করি নাই। তো এরপরে সেই সরকার, সেটাও ছিল সম্পূর্ণ নির্বাচিত সরকার, অবৈধ সরকার নয়, নির্বাচিত শুধু নয়, এথিক্যালি এবং আইনগতভাবেও এটা একটা সঠিক সরকার ছিল। কিন্তু তারপরে তারা যেটা করেছে সেটা হয়তো ভালো করেনি বা ভালো করছে। সেটা আমি যেটা বললাম, সংবিধান থাকাতে তারা সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়েছে। পরবর্তীকালে অনেক কিছু বেসিক রাইটস কার্টেল করা হয়েছে, অনেকখানি জনগণের অনেক কিছুতে সংবিধানের 1/3 পর্যন্ত 15th অ্যামেন্ডমেন্ট করে তাকে কোনো সময় পরিবর্তন করা যাবে না, এই ব্যবস্থা করা হয়েছে, যেগুলি যুক্তিসঙ্গত কিছু নয়। ফলে যেখানে প্রশ্ন আসলো, সেই কারণেই প্রশ্ন এসেছে যে আমরা শুধু একটি সুষ্ঠু নির্বাচন নিয়েই সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদের একটি সাংগঠনিক কাঠামো, আমাদের একটি সাংবিধানিক কাঠামোতে একটি সংস্কার করতে হবে, যার মাধ্যমে আমাদের গভর্নিং সিস্টেম, শাসন পদ্ধতিতে কিছু পরিবর্তন হয়। আমাদের এই দুটো নির্বাচনের কথা বললাম, 8ম এবং 9ম সংশোধন, এই সংবিধান, এখানে কিন্তু 2/3 মেজরিটি ছিল। কারণ 2/3 মেজরিটি থাকলে একটি সরকারের পার্লামেন্টের যে কোনো প্রস্তাব যে কোনো সময় এবং সংবিধানের যে কোনো প্রস্তাব যে কোনো সময় পাশ করিয়ে নেওয়া সম্ভব। তাহলে পার্লামেন্ট কি হলো? পার্লামেন্ট একটা রাবার স্ট্যাম্প পার্লামেন্ট। প্রধানমন্ত্রী যেটা ইচ্ছা করবে সেটাই পার্লামেন্টে আসবে এবং সেটাই পাশ করবে। কিন্তু পার্লামেন্টারি পদ্ধতির শাসন ব্যবস্থায় পার্লামেন্ট হওয়ার কথা সকল কর্মকাণ্ডের কেন্দ্রীভূত, ওয়েস্টমিনস্টার টাইপ, এটাকে কেন আমরা গ্রহণ করেছিলাম? যেহেতু এটা পৃথিবীতে বলা হয় সবচেয়ে ভালো ডেমোক্রেটিক সিস্টেম, এবং এই সিস্টেমটাতে গণতন্ত্র যতভাবে চর্চা করা যায়, অন্য কোনো সিস্টেমে গণতন্ত্র সেভাবে চর্চা করা যায় না। কাজেই এখানে উইনস্টন চার্চিল একবার ব্রিটিশের পার্লামেন্ট সম্পর্কে বলেছিলেন যে এই পার্লামেন্টে শুধু মহিলাকে পুরুষ এবং পুরুষকে মহিলা ছাড়া সব কিছু করা যায়। কিন্তু আমরা কি করেছি? পার্লামেন্টে কিছুই করা যায় না। কেন করেছি? যে আমরা মনে করেছি যে পার্লামেন্টে যদি আমরা বেশি ছাড় দেই তাহলে সরকারের স্থায়িত্ব থাকে না। যে কোনো সময় ব্রিটিশ পার্লামেন্টের মতো সরকারি দলের লোকরাই তার বিরুদ্ধে ভোট দিয়ে কোনো বিল পাস করতে দেবে না। আবার নো কনফিডেন্স আনলে সরকারি দলই লোকরাই তাকে নো কনফিডেন্সে ফেল করাই দিতে পারে যে কোনো সময়। তা সরকারের স্থায়িত্ব থাকে না, সরকারের কোনো কর্মকাণ্ডের স্বাধীনতা থাকে না। ফলে আমাদের সিস্টেম করা হচ্ছে এরকমভাবে যে আমরা সরকারকে নির্বিঘ্নে চালাতে দেব। কিন্তু এটা করতে গিয়ে পার্লামেন্টারি সিস্টেমের যেটা মূল স্পিরিট, যে পার্মানেন্ট সকল কাণ্ডের কেন্দ্রবিন্দু হবে, সেটাকে আমরা ধ্বংস করে দিয়েছি।